জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত বলেছেন রাজসাক্ষী মামুন। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার। কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন কারাগারে। নীলফামারী ইপিজেটে শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষ, নিহত এক, সড়কে যান চলাচল বন্ধ। এবং আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ছে লাশের সারি, 1400 ছাড়ালো প্রাণহানি। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে এত ছাত্র জনতা নিহত ও আহত হয়েছে, এ ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত। তিনি বলেন, এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে, যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি। দেশবাসী নিহত আহত পরিবার ও ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এ কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে মামলার একমাত্র রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ আগামীকাল বুধবার পর্যন্ত বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। গত 28 আগস্ট ডাকসু নির্বাচনে SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিট্টি করেন। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল 3টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুসাম্মদ ইসমত আরা বেগম এই আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, 2020 সালের 13 মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও 150 গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে 1 বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে। মিথ্যা মামলায় দীর্ঘ 14 বছর ফেরারি থাকার পর নিজ এলাকায় ফিরলেন রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ। মঙ্গলবার দুপুরে তিনি রাজবাড়ীতে এলে কালুখালী চাঁদপুর রেল ক্রসিংয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল বহরে নেতাকর্মীদের সঙ্গে তিনি পাংশা পৌর এলাকার কালীবাড়ি মোড়ে পথসভায় এসে যোগ দেন। দলীয় সূত্র জানায়,
আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে চাঁদাবাজি, সন্ত্রাস সহ একাধিক মামলার আসামি হয়ে আকরাম হোসেন মুরাদ পাংশা থেকে ফেরারি হন। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ায় তিনি মামলা থেকে অব্যাহতি পান। পথসভা শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সিনিয়র নেতাকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুবদল নেতা মুরাদ। পাংশা পৌর শহর তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে ব্যবসায়ী, পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। আমার উপর বারবার ওই মাস্টার মাইন্ডের নির্দেশে আমাকে হত্যা করতে ষড়যন্ত্র করছিল। ওই মাস্টার মাইন্ড আমাকে বাড়ি থেকে বিতাড়িত করছে। আল্লাহ ওই মাস্টার মাইন্ড এবং ওই মাস্টার মাইন্ডের আম্মা শেখ হাসিনা আর জিল্লুল হাকিমগঞ্জের বিদেশ থেকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরও একদিন সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেল 5টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণে দফায় দফায় কর্মসূচি দেয় শাখা ছাত্রদল। এছাড়া 31 আগস্ট শাখা ছাত্র শিবিরও এ বিষয়ে একমত পোষণ করে। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি এবং পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 অধিকতর অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। যেটা আমাদের আজকে ছিল লাস্ট তারিখ মনোনয়নপত্র বিতরণে। এই 24-25 শিক্ষাবর্ষের ছাত্রদেরকে আমরা ভোটার তালিকাভুক্ত করার জন্য 3/9/2025 পর্যন্ত বাড়ানো হয়েছে একদিন। যদি এদের মধ্যে কেউ মনোনয়ন উত্তোলন করতে চায় সেই সুযোগ সৃষ্টির জন্যে। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কাজে তারাও যদি এখানে কেউ প্রার্থী হতে চায় সেই সুযোগটা তাদের দেওয়ার জন্যই একদিন বাড়ানো হয়েছে। নীলফামারীর উত্তরা ইপিজেটে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম হাবিব ইসলাম। মঙ্গলবার সকাল 9টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শ্রমিকরা জানান, উত্তরা ইপিজেটে অবস্থিত এভারগ্রিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে 2 দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেটের শ্রমিকরা। সোমবার রাতে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক মঙ্গলবার সকালে ইপিজেটের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এতে নীলফামারী সৈয়দপুর সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যে রিপোর্টগুলো দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরও বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে, সবার এক্স রে করতে হবে।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। তবে তার মতে এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেওয়া উচিত ছিল। সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। অনেক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতের পণ্যে 25% পাল্টা শুল্ক ও রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত 25% কর বসিয়েছে। ফলে ভারতের ওপর আরোপিত মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা বিশ্বের সর্বোচ্চের মধ্যে অন্যতম। ট্রাম্প অভিযোগ করেছেন রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে। তবে তিনি নিজে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন। कि देश की संपत्ति पर पहला अधिकार। আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কেবল কুনার প্রদেশেই অন্তত 1411 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3124 জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্তত 5400 বাড়ি। এর আগে আফগান রেড ক্রিসেন্ট মৃতের সংখ্যা 1124 জন বলে জানিয়েছিল। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু গ্রাম সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকর্মীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের খুঁজছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে অনেক গ্রাম ও মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক হঠাৎ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী বছর থেকে ব্যস্ত টেস্ট সূচি এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন 35 বছর বয়সী এই পেসার। স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে মোট 65টি টি-20 ম্যাচ খেলেছেন। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ তিনি খেলেছেন 2024 বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আন্তর্জাতিক টি-20তে তার শিকার 79 উইকেট, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 20 রানে 4 ছিল তার সেরা বোলিং ফিগার। স্টার্কের অবসরের ঘোষণার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন মার্কাস স্টোয়নিস ও ম্যাট শর্ট। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত, বলেছেন রাজসাক্ষী মামুন। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার। কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন কারাগারে। নীলফামারী ইপিজেটে শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষ, নিহত 1, সড়কে যান চলাচল বন্ধ। এবং আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ছে লাশের সারি, 1400 ছাড়ালো প্রাণহানি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।